হাজার কোটি দেনার বিপরীতে ইভ্যালির অ্যাকাউন্টে মাত্র ৩০ লাখ টাকা। রাসেল ও নাসরিন ৩ দিনের রিমান্ডে, গ্রাহক স্বার্থ রক্ষার আহ্বান টিআইবি। টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চায় প্রধানমন্ত্রী। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ডে যাত্রাবিরতি। জেলেপল্লী মহেশখালীতে বিশ্বের ১৪ দেশের ৭,০০০ শ্রমিকের কর্মযোগ্য। আসছে ১২০০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র, কমবে কুইক রেন্টাল নির্ভরতা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কঠোর অবস্থানে আওয়ামী লীগ। বিদ্রোহী হলেই বহিষ্কার। বিএনপির ধারাবাহিক বৈঠকে নির্দলীয় সরকার আন্দোলনের দাবি। পারিবারিক আইনের পরিবর্তন চায় না হিন্দু মহাজোট। মাহফুজ আনাম ও শাহিন আনামের কুশপুত্তলিকা দাহ আইনের আওতায় আনার দাবি। আফগানের তীব্র অর্থ সংকট, বাড়ছে অপুষ্টিজনিত সমস্যা। সবাইকে সহযোগিতার আহ্বান জাতিসংঘের। কাবুল ইস্যুতে ডাচ মন্ত্রীর পদত্যাগ। এবং জাতীয় ফুটবল দলের দায়িত্বে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুসন। জেবিডিকে ২ মাসের অব্যাহতি। সিলেটে হোয়াইট ওয়াশ এড়ালো আফগান যুবরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আফরিন আনোয়ার এবং আমি ফারনেস জুই। শিরোনাম জানাচ্ছিলাম, দেশের দক্ষিণ পূর্বের ভূখণ্ড কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়ন। একসময়ে শুধুই জেলেদের পল্লীতে, এখন চলছে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মহাযজ্ঞ। সে বিদ্যুতে গড়ে উঠবে শিল্পায়ন। সম্প্রতি মাতারবাড়ি ঘুরে এসেছেন আমাদের বিশেষ প্রতিনিধি বোরহানুল হক সম্রাট। এই আয়োজন নিয়ে থাকছে ৩ পর্বের ধারাবাহিক। এবারে বিস্তারিত। ইভ্যালির চেয়ারম্যান নাসরিন ও সিইও রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে ১,০০০ কোটি টাকা দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে মাত্র ৩০ লাখ টাকার সন্ধান পায় র্যাব। শুক্রবার দুপুরে সদর দফতরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে র্যাব জানায়, দায় মেটাতে ব্যর্থ হলে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। গ্রাহকের বিপুল অঙ্কের টাকা কিভাবে ফেরত দেওয়া হবে, এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি রাসেল। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদন। ইভেলি কিনলেই অর্থ ফেরতের অস্বাভাবিক ক্যাশব্যাক অফার দিয়ে ব্যবসা করে আসছিল বাংলাদেশি ডিজিটাল বাণিজ্যিক এই প্রতিষ্ঠান। অনুসন্ধান বলছে ১ কোটি টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ইভেলি রাসেল। তিনি আলিবাবা সহ বিভিন্ন চাইনিজ অনলাইন শপকেও তার ফাঁদে ফেলতে চেয়েছেন। জানা গেছে এখনও নগদ বিকাশ সহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর গ্রাহকদের প্রায় ৩০ কোটি টাকা আটকে আছে। ইভ্যালির সিও রাসেল ও চেয়ারম্যান নাসরিনকে গ্রেফতারের পরই নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়ে শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিং করেন র্যাব লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক। জানান, জেনে শুনেই প্রতারণামূলক ব্যবসায়িক কৌশল নেয় রাসেল। যে কোনো কোম্পানি প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের কিছু মার্কেটিং পলিসি থাকে। তিনি চেয়েছেন ইভেলিকে দক্ষিণ এশিয়াতে এক নামে সবাই চিনবে। উনি একটি মার্কেট ভ্যালু তৈরি করতে চেয়েছেন। র্যাব জানায়, প্রাথমিক তদন্তে ইভেলির ১,০০০ কোটি টাকার দায় দেনার বিপরীতে বিভিন্ন অ্যাকাউন্টে ৩০ থেকে ৩৫ লাখ টাকার সন্ধান পাওয়া গেছে। নিজের যে সম্পদ, নিজের যে বিভিন্ন গ্রাহকদের টাকা, এইটা বর্তমান অবস্থায় উনি যে লায়াবিলিটিস ফেরত দিতে পারবেন, এইটার ব্যাপারে তিনি সন্দিহান ছিলেন। রাসেল জানিয়েছে, বিদেশি কোম্পানির সাথে বিক্রি কিংবা শেয়ার বাজারে প্রবেশের পরিকল্পনা ছিল তার। আর দায় না মেটাতে পারলে কোম্পানি দেউলিয়া ঘোষণার পরিকল্পনাও ছিল তার। তিনি পরিকল্পিতভাবে এই ব্যবসা করে আসছিলেন। এই ব্যবসাটি একটি পরিবার নিয়ন্ত্রিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল। প্রতিষ্ঠানের গঠনতন্ত্রে স্বচ্ছতা ছিল না। প্রায় ৪৪ লাখ গ্রাহকের পাওনা পরিশোধ কিভাবে হবে, র্যাব এমন প্রশ্নের কোনো সদুত্তর পাননি রাসেলের মুখে। এদিকে শুক্রবার দুপুরে রাসেল ও তার স্ত্রী নাসরিনকে আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত রাসেল এবং নাসরিনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছে। ৩ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। এখন পুলিশ তদন্ত করছে, তদন্ত সবকিছু বেরিয়ে আসবে। ওনাদেরকে যত শীঘ্র মুক্তি দিলে যে পাওনাগুলা গ্রাহকরা পাবে সেটা দ্রুত সমন্বয় করতে সক্ষম হবে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ইভ্যালি অরেঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠানে বিনিয়োগ করে এখন দিশা খুঁজে পাচ্ছেন না লাখ লাখ গ্রাহক। এসব ই কমার্স প্ল্যাটফর্মে বিভিন্ন প্রলোভনে সর্বস্ব হারিয়েছেন অসংখ্য মানুষ। ইভ্যালি অরেঞ্জের মালিকরা এখন আইনের কাঠ গড়ায়। সরকারের সদিচ্ছা থাকলে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ বিভিন্ন প্রক্রিয়ায় গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া সম্ভব বলে মনে করে টিআইবি।
আর আইনজীবীদের মতে প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা না থাকলে গ্রাহকদের টাকা পাওয়া কঠিন। প্লাবন রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে লাখ লাখ গ্রাহকের কোটি কোটি টাকা বিনিয়োগ পায় ইভেলি অরেঞ্জের মতো ই কমার্স প্রতিষ্ঠান। শহর থেকে গ্রাম সব জায়গায় অল্প সময়ে পৌঁছে যায় লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে। শেষমেশ অরেঞ্জের বিরুদ্ধে 1100 কোটি টাকা আত্মসাতের মামলা চলমান, মালিকরা কারাগারে। আর ইভেলির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনও র্যাবের হাতে গ্রেফতারের পর আইনের কাঠগড়ায়। ইভেলির 1000 কোটি টাকার দেনার বিপরীতে অ্যাকাউন্টে আছে মাত্র 30 লাখ। এ অবস্থায় বিপাকে দেশের লাখ লাখ ই কমার্স গ্রাহক সর্বশান্ত হবার আশঙ্কায় ঘুরছেন পথে পথে। গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, আমার কিন্তু দেখার বিষয় না যে এটা কিভাবে কি করতেছে। আজকে 20 থেকে 30 লক্ষ গ্রাহক একটা অনিশ্চয়তার মুখে পড়ে যাচ্ছে। 5 লাখ টাকার অর্ডারের মধ্যে একটা অর্ডারও পাইনি। 12,30,000 টাকা পাই গভর্নমেন্ট, এই টাকাটা গভর্নমেন্ট আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করুক। শুরু থেকেই সরকারের পক্ষ থেকে এসব ই কমার্সকে উৎসাহিত করা হয়েছে বলে অভিযোগ। বাংলাদেশ ক্রিকেট দলের গর্বিত স্পন্সর ছিল ইভেলি। অনেকে ইভেলিকে নিয়ে অ্যামাজন, আলিবাবার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান হয়ে ওঠার স্বপ্নও দেখেছিলেন। ই অরেঞ্জে আপনি যে কোনো পণ্য কিনতে পারবেন অর্ধেক মূল্যে। অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার সবার চোখের সামনে এসব ব্যবসা করে এসেছে ইভেলি ই অরেঞ্জ। এখনকার বাস্তবতায় কি হবে গ্রাহকদের? অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? সরকার যেটা করতে পারে, যদি ওদের কোনো টাকা পয়সা থাকতো কোথাও, সেগুলো হয়তো অর্গানাইজ করে, কিন্তু সেরকম টাকা তো তাদের নাই। হ্যাঁ, সব মিলিয়ে সুযোগ কম। একমাত্র সুযোগ ছিল সেটা হলো ওই যদি ইনভেস্ট করে কেউ ব্যবসা বাণিজ্য করে তাদেরকে দেওয়া হতো, ওই সুযোগটা ছিল, কিন্তু এখন সেই সুযোগটা কম। যে অর্থ সম্পদে তারা অবৈধভাবে মালিক হয়েছেন সেটা বাজেয়াপ্ত করতে হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাজেয়াপ্ত অর্থকৃত অর্থের উপর জরিমানা আদায় করতে হবে। তার উপর নির্ভর করে যথাযথ প্রক্রিয়ায় পর্যায়ক্রমে যারা প্রতারিত হয়েছেন গ্রাহকরা তাদেরকে তাদের ন্যায্য পাওনা ফেরত দেওয়া সম্ভব বলে আমরা মনে করি। এর আগে ডেস্টিনি, যুবক সহ অনেক প্রতারণামূলক ব্যবসার সাক্ষী দেশের লাখ লাখ গ্রাহক। এবার অন্তত এসব ব্যবসার স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে সব অংশীজনের সঙ্গে কাজ করার জন্য বিশ্বের প্রধান অর্থনীতির দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা মেজর ইকোনমিজ ফোরাম অন এনার্জি অ্যান্ড ক্লাইমেট শীর্ষক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানের পূর্বে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ফোরামের বিবেচনার জন্য 6 দফা প্রস্তাবও রাখেন বাংলাদেশ সরকার প্রধান। Bangladesh is one of the most climate vulnerable countries. In addition to sea level rise, increase in salinity, river erosion, floods, droughts, we are also facing serious climate impact because of 1.1 million forcefully displaced Myanmar nationals, commonly known as Rohingya. Major economies have to work with all stakeholders globally in partnership for ensuring a sustainable future for the next generation. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে যাত্রা বিরতি হিসেবে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকেল 3:30টার দিকে হেলসিঙ্কি ভান্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ফিনল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান। হেলসিঙ্কিতে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে শেখ হাসিনা সফরকালীন আবাসস্থল হেলসিঙ্কির হোটেলের ক্যাম্পে যান। দুদিনের যাত্রা বিরতি শেষে রোববার বিকেলে নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে শুক্রবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। উপজেলা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের দমনে কঠোর অবস্থানে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের পরিষ্কার নির্দেশনা, একবার বিদ্রোহী প্রার্থী হলে জীবনে আর কখনোই নৌকার মনোনয়ন পাবেন না, থাকবে না দলের কোনো পদে আসার সুযোগও। নিউজ 24-কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট।
2009 সাল থেকে টানা 3 মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। 3 মেয়াদে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পর্যায়ের অনেক নির্বাচন। পাল্লা দিয়ে বেড়েছে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা। সাময়িক বহিষ্কার সহ নানা ঘোষণা আসলেও কমেনি দলের ভিতরে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা। চলতি মাসের 20 তারিখ অনুষ্ঠিত হবে 161 ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনেও বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। ইউনিয়নের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকও আছেন বিদ্রোহীদের তালিকায়। তবে অন্যবারের চেয়ে এবার দলের অবস্থান অত্যন্ত কঠিন। এই সেদিনও যে আমরা মনোনয়ন বোর্ডে বসলাম, সেখানে বেশ কিছু নমিনেশন চেয়েছে এমন ব্যক্তিরা যারা অতীতে বিদ্রোহী হয়েছিল, তাদের কাউকে আমরা আলোচনাতে আনি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া এবং তাদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তি কেন দেওয়া হবে না সেই মর্মে শোকজ করা। তাদের শোকজে জব পাওয়ার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একবার যারা বিদ্রোহী হিসেবে নাম লেখাবে তাদের আর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পদ আর পাওয়ার সম্ভাবনা থাকবে না, আর কোনো নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না। কমিটি গঠনের ক্ষেত্রেও দেওয়া হয়েছে নির্দেশনা। কোনো বিতর্কিত এবং অনুপ্রবেশকারী যেন কমিটিতে না থাকে সেই ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগ। আমাদের যে কাউন্সিলের মাধ্যমে যে কমিটি গঠন হয় বিশেষ করে গুরুত্বপূর্ণ পদগুলিতে, সেই পদে যাতে কোনো বিতর্কিত কোনো ব্যক্তি যাতে পদে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য আমাদের দলের যে সমস্ত ত্যাগী নেতা কর্মী আছে তাদের নবায়ন করতে হবে এবং সমাজের গ্রহণযোগ্য মানুষ যারা মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হিসেবে পরিচিত তাদের বাড়িতে গিয়ে তাদের অনুরোধ করে এবং তারা নৌকায় ভোট দেয় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে তাদের বাড়িতে গিয়ে আমরা তাদের সদস্য করার জন্য বলে নির্দেশনা দিয়েছি। গেল 9 সেপ্টেম্বর দলের ওয়ার্কিং কমিটির সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর নির্দেশনা দেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা। ধারণ করে আবার প্রচার করে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বর্তমানে শিক্ষক নিয়োগে যোগ্যতা নয় বরং তদবির প্রাধান্য পাচ্ছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলছেন বর্তমানের অনেকেই ঘটনাচক্রে শিক্ষক হয়েছেন। শিক্ষা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার আরও একটি রিপোর্ট। শুক্রবার সকালে শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সেমিনারের আয়োজন করে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি। সবাই শিক্ষামন্ত্রী দীপু মনি এবং ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা ও সনদে শিক্ষা পদ্ধতি আটকে ছিল, তাই পরিবর্তন আনা হয়েছে। প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক। আমাদের দেশের শিক্ষকদের মধ্যে একটি বড় অংশ বর্তমানে তারা ঘটনাচক্রের শিক্ষক। অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেননি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি। যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতা পেশা। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। দেশের বিশ্ববিদ্যালয়ের মান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। শিক্ষক নিয়োগের ব্যাপারে আজকে কোথাও কোথাও খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এখানে তদবির কে কত প্রভাবশালী তদবির সেটার উপরে নিয়োগ হয়। সেপ্টেম্বরের শেষ নাগাদ বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এই যে পলিটিক্যাল রুম থাকার যে একটা অলিখিত নিয়ম চালু রয়েছে অছাত্রদের পুনর্বাসনের জন্য, গেল 10 বছরে শুধু প্রাইমারিতে নিয়োগ হয়েছে 1,79,000 শিক্ষক, আর মাধ্যমিকে 10,500 জন বর্তমানে কর্মরত রয়েছেন, আর 2155 জন পদায়নের অপেক্ষায় রয়েছেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বিএনপির 3 দিন ব্যাপী সিরিজ বৈঠকে বেশিরভাগ নেতাই দ্বাদশ সংসদ নির্বাচনকে নির্দলীয় করতে আন্দোলনের পক্ষে মত দিয়েছেন। সেই সাথে নির্বাচনী ঐক্য করার আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুঝে শুনে জোট গঠনের কথাই বলেছেন নেতারা। সাংগঠনিক ও রাজনৈতিক দিকগুলো তুলে ধরে দলের শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্যরা। আরো জানাচ্ছেন মারুফা রহমান। আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিক করতে 3 দিনের ধারাবাহিক বৈঠক শেষ করেছে বিএনপি। এতে দলের ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সম্পাদক মণ্ডলী এবং অঙ্গ সংগঠনের নেতারা মত দিয়েছে দলের হাইকমান্ডকে। বেশিরভাগ নেতাই দলের স্থবিরতা ভেঙে যেতে চায় রাজপথের আন্দোলনে। আমরা প্রস্তুতি নিচ্ছি, আন্দোলন সংগ্রাম, দেশের রক্ষা আন্দোলন, দেশকে রক্ষার আন্দোলন হবে ইনশাআল্লাহ। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে এবং
জনগণ যাতে তারা তাদের পছন্দের নেতাকে ভোট দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেতে পারে। তবে বিগত নির্বাচন সহ সিনিয়রদের নানা ভুল সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে মধ্যসারির নেতারা। নিষ্ক্রিয়দের তালিকা করে সক্রিয়দের নেতৃত্বে আনার দাবিও তাদের। এই অবস্থা চলতে দেওয়া যায় না। এখান থেকে উত্তরণের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা কিভাবে এগোতে পারি, কি কর্ম পরিকল্পনা গ্রহণ করতে পারি, কি রোড ম্যাপ নিতে পারি, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অঙ্গ সংগঠনের নেতারা সভায় জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের সমালোচনা করেন এবং কেন্দ্রীয় অনেক নেতাকে আন্দোলন সংগ্রামে পাশে পাওয়া যায় না বলে হাইকমান্ডের কাছে অভিযোগ জানান। নির্বাচন এবং আন্দোলনকে সমন্বয় করে জনগণের ভোটের অধিকার আমরা কিভাবে আদায় করব, সমস্ত বিষয়গুলো নিয়েই আলাপ হবে। সিরিজ বৈঠক শেষে দলের মহাসচিব জানান, এখনো কিছু কার্যনির্বাহী সদস্য, জেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পেশাজীবীদের নিয়ে বৈঠক করার কথা আছে দলের। এরপরই ধাপে ধাপে আন্দোলনের দিকে এগোবে বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। দেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ ক্ষেত্র মহেশখালীতে চলছে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কর্মযজ্ঞ, যাতে অংশ নিয়েছেন বিশ্বের 14 দেশের 5.5 শতাধিক প্রবাসী শ্রমিক। আর এসবই ঘটছে এক সময় শুধু জেলেদের দ্বীপ বলে পরিচিত সমুদ্র পাড়ের মাতারবাড়িতে। দেশের দক্ষিণ পূর্বের সেই প্রান্তসীমা ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন বোরহানুল হক সম্রাট। ক্যামেরায় ছিলেন হায়দার আলী। পাখির চোখে আগে দেখা কক্সবাজার জেলার মহেশখালী আর আগের মতো নেই। খুব প্রয়োজন না হলে যে পথ মারাতো না কেউ, সেই উত্তাল মহেশখালী চ্যানেল এখন এমন ব্যস্ত। সরকারের 10 মেগা প্রকল্পের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের এই মাতারবাড়ি প্রস্তুত হচ্ছে প্রযুক্তির সবশেষ স্পর্শ নিয়ে। এত বড় একটা প্রজেক্টে যদি আমি ফিজিক্যালি থাকি, একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমার জ্ঞানের প্র্যাকটিস হচ্ছে, ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট হচ্ছে। আগে আমাদের এখানে লবণের চাষ করতো আপনার, এখন তো ধরেন সবাই অনেকে চাকরিজীবী হয়ে গেছে, এখন স্বাবলম্বী। গভীর সমুদ্র বন্দরের খরচ যোগ হয়ে মাতারবাড়ি প্রকল্পের বাজেট আগের 35,900 কোটির বদলে এখন 52,000 কোটি টাকায় ঠেকতে যাচ্ছে, যা পদ্মা সেতু ও মেট্রো রেল প্রকল্পের মিলিত বাজেটের সমান। অলরেডি আমরা 14.3 কিলোমিটার চ্যানেল তৈরি করে ফেলেছি, যেটার গভীরতা 18.5 এবং উইডথ হচ্ছে 250 মিটার। ইতিমধ্যেই এখানে মাদার ভেসেল আসা শুরু করেছে। পোর্ট ওয়ার্কসের কারণে আমার এইগুলো বেড়েছে। মাতারবাড়ির বেজলোড কেন্দ্রের বিদ্যুৎ মূল গ্রিডে যোগ হলে তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর উপর নির্ভরতা কমে আসবে। ওখানে টোটাল প্রজেক্টে হবে 800টা প্রজেক্ট, তার মধ্যে 31টা প্রজেক্টই আমাদের মন্ত্রণালয়। ডিপসিতে যেসব জিনিসগুলো অ্যাডভান্টেজ নেওয়া দরকার, প্রাইসিং এর ব্যাপারে, যেমন ওখানে যদি এলএনজি পোর্ট হয়ে যায় তাহলে এলএনজির ক্ষেত্রে আমাদের খরচ কমে আসবে। 2024 সালের জানুয়ারিতে প্রথম 600 এবং জুলাইয়ের মধ্যেই তৃতীয় 600 ইউনিটের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের উৎপাদিত মোট বিদ্যুতের এখনও শতকরা 30% আসছে তেল থেকেই। চড়া মূল্যে কেনা সেই তেলের উপর নির্ভরতা কাটাতেই তৈরি হচ্ছে মাতারবাড়ির এই বিপুল আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল বেসড বিদ্যুৎ কেন্দ্র। তবে একই সাথে এই বিদ্যুৎ কেন্দ্রের খরচ ঠিক কোথায় গিয়ে ঠেকছে তার দিকেও নজর রাখছেন সবাই। বোরহানুল হক সম্রাট, নিউজ 24, মহেশখালী, কক্সবাজার। মানুষের জন্য ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শাহিন আনাম এবং তার স্বামী ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোট। শুক্রবার দুপুরে রাজধানীর সূত্রাপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে সনাতন ধর্মাবলম্বীদের এই সংগঠনটি। এর আগে সংগঠনটির নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো এনজিও বিদেশি মদদে সরকারের সাথে হিন্দু সম্প্রদায়ের দূরত্ব সৃষ্টিতে এই আইন পরিবর্তনের চেষ্টা করছে। নাইমা জিকোর প্রতিবেদন। বাংলাদেশ জাতীয় যুব হিন্দু মহাজোটের নবগঠিত কেন্দ্রীয় কমিটির অভিষেক উপলক্ষে এ আয়োজন। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ে গঠিত এই সংগঠনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা 4 আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী সহ সনাতন ধর্মীয় বিভিন্ন সংগঠনের জ্যেষ্ঠ নেতারা। অনুষ্ঠানে বক্তারা বলেন, হিন্দু সমাজকে সরকারের প্রতিদ্বন্দ্বী বানানোর জন্য হিন্দু পারিবারিক আইন পরিবর্তনের ষড়যন্ত্র করছে মানুষের জন্য ফাউন্ডেশন। এই মাহফুজ আনাম এই মানুষের জন্য যে এনজিও
তার স্ত্রী শাহিনা নাম, উনারা এটা নিয়ে আগে বাড়ছেন, উনারা এটা করার কে? আজকে তারা আমাদের পারিবারিক আইন সংস্কারের কথা বলছে। তারা এই সরকারকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। মহিলারা ঝাঁটা মিছিল করবে এবং ওই মানুষের জন্য ফাউন্ডেশনের অফিস ঘেরাও করবে, সেটা কর্মসূচি চলছে। ঢাকা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, আর হিন্দু পরিবারের আইন তাদের নিজস্ব ব্যাপার। এটা পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই। সরকার রাষ্ট্র যদি মনে করে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা হিন্দু নেতৃত্বে তারাই সরকার একটা ব্যবস্থা করে দিবে। এনজিও হোক, যে কোনো হোক, যত বড় শক্তিশালী কুচক্রী মহল তাদের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারে না। পরে হিন্দু আইন পরিবর্তনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করে নবগঠিত এই সংগঠনের নেতারা। এ সময় মাহফুজ আনাম ও শাহিনা নামের কুশপুত্তলিকা পোড়ানো হয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাতের সংবাদ। চৌধুরী মর্দানের জিয়াউর রহমানের লাশ থাকার কোনো প্রমাণ কোথাও নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার নিজ বাসভবনে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য সম্পর্কে ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, জিয়ার লাশ কেউ দেখেননি। ছিল এমন কোনো তথ্য প্রমাণ ছবি কোথাও নাই। কারো লাশ না থাকা সত্ত্বেও সেখানে অন্য কারো লাশ দিয়ে আরেকজনের লাশ আরেকজনের কবর বলে বলা, সেটা যেমন মানুষের সাথে প্রতারণা, একই সাথে এটি ইসলামের নিয়ম নীতি বিরুদ্ধ। কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আলমগীর চৌধুরীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা চৌধুরী। প্রধান বক্তা হিসেবে ছিলেন আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম। বক্তারা চকরিয়া পৌরসভার উন্নয়নের জন্য আলমগীর চৌধুরীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ে পড়ে শুক্রবার সন্ধ্যা 6টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সুমন ও মোহাম্মদ জুয়েল। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরনুর রশিদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পানিতে নামছে, ওই ফিলার ধরছে আর ফিলারে বাড়িয়ে হালা গেছে, তো পানিও আর্থিং হয়ে রয়েছে। এরা মনে করছে স্টক করছে, এরা যায় একজন ধরতে গেছে, ধরতে যায় ওরা আর ওখানে বাকি 3 জন শহর রহিম সহ 7 জন মারা গেছে। কুমিল্লার মুরাদনগরে মসজিদে খুতবার আজানকে কেন্দ্র করে 2 গ্রুপের সংঘর্ষে আবু হানিফ খান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। শুক্রবার দুপুরে উপজেলার বাঙ্গুরা বাজার থানাধীন কোরাখাল গ্রামে বায়তুল নূর জামে মসজিদে এই ঘটনা ঘটে। নিহত আবু হানিফ খান কোরাখাল গ্রামের আব্দুস খানের ছেলে। এই ঘটনায় গুরুতর আহতরা হলেন ইমন খান ও আব্দুল খায়ের। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপটা। কাপ তো ভালো করে ধুইতাছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাছটা ঠিক করে পড়েন। মাছ কইরা চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 38 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 27,147 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1,907 জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা 15,40,110 জন। শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 14,97,009 জন। 24 ঘন্টায় 29,756টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 6.41%। সংবাদের সময় হলো আরও একটি বিরতির, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর বাজারগুলোয় অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগি ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম বেড়েছে অন্তত 60 টাকা, অন্যদিকে ডিমের দাম বেড়েছে হালিতে কমপক্ষে 5 টাকা। স্বস্তি নেই মাছের বাজারেও। রূপালী ইলিশের দাম কাঙ্ক্ষিত হারে না কমায় অন্যান্য মাছের দামও বেড়েছে, তবে কিছুটা স্থির রয়েছে সবজির দাম। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তুলনামূলক ভিড় দেখা যায় রাজধানীর বাজারগুলোতে। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কিছুটা কম ক্রেতা উপস্থিতি। সেই প্রভাবেই যেন কিছুটা নিয়ন্ত্রণে সবজির দাম, যদিও বিক্রেতারা বলছেন বর্ষা আর বৃষ্টির প্রভাবে আমদানি কম সবজির। কারণ মাল আসতেছে মার্কেটে কম, বর্ষার কারণে বৃষ্টি হয়েছে তো মাল নষ্ট হয়ে গেছে, তারপরে মাল কম, আমদানি কম। আগে 6 মাস 1 বছরে একটা জিনিসের দাম বাড়তো, 3 বছরে বাড়তো। কোন ব্যানে একরকম, বিকেলবেলা একরকম, দুপুরবেলা একরকম। সবজির স্বস্তি অবশ্য মিলিয়ে যাবে মাছ কিনতে গেলে। কেজি আকারে রূপালী ইলিশ এখনো বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে। পাশাপাশি বেড়েছে চিংড়ি, রুই সহ বিভিন্ন দেশি মাছের দাম। 1150 টাকা কেজি বেচতেছি, 1100 টাকা কেজি বিক্রি করতেছে। 1 কেজি সাইজ, 1 কেজি 100, 200, 300 গ্রাম এই সাইজ। আর চিংড়ি মাছ আগে দাম কম ছিল, অনেক দাম বাইরে গেছে। আমরা 700 টাকা কেজি চিংড়ি, 240 টাকা করে। আমি ধারণা করছিলাম 220 বা 200 এরকম হবে। তবে মাছের চেয়েও বেশি বেড়েছে মুরগির দাম। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 280 টাকা কেজি দরে। পাশাপাশি কেজিতে 20 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। তবে কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে দেশি মুরগির দাম। আগে ছিল আপনার এটা 220 টাকা কেজি সোনালী কক, এখন হয়েছে 280 টাকা কেজি। আর ব্রয়লার ছিল 130 টাকা কেজি, এখন হয়েছে 150 টাকা কেজি। মুরগির সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমের দামও। বিক্রেতাদের সেই পুরনো অজুহাত আমদানি কম। এটা তো আর একটা জায়গাতে বাড়ছে, ডিম নাই, ডিম মার্কেটে কম, এলাকা দাম বাড়তেছে। এদিকে আমদানি বাড়লেও কমেনি চালের দাম। পর্যাপ্ত পরিমাণ আছে, তারপরে দিয়ে আপনার বাইরে গেছে প্রতি বস্তা 100 টাকা করে। তবে গরু কিংবা খাসির মাংসের দাম রয়েছে অনেকটাই অপরিবর্তিত। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক অঙ্কের খবর। আফগানিস্তানে আরো তীব্র হচ্ছে অর্থাভাব। নগদ টাকার অভাবে ঠিকমতো বাজার সদাই হচ্ছে না অনেক সংসারে, বাড়ছে অপুষ্টিজনিত সমস্যা। তবে আফগান সংকট জাতিসংঘ একা সমাধান করতে অপারগ বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে আফগান ইস্যুতে পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী। মাসুদ রানা ডেস্ক রিপোর্টে বিস্তারিত। তালেবানের আমলে বেকারত্ব আর অর্থকষ্টের আতঙ্ক ছড়াচ্ছে গোটা আফগানিস্তানে। কাবুলে খাবারের জোগাড় করতে গিয়ে অনেকে বাড়ির নানান জিনিসপত্র বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। ক্রেতার অভাবে হাত গুটিয়ে বসে রয়েছেন দোকানিরাও। শরিয়া আইনের চাপে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেক নারী, যাদের আয়ের উপর চলত অনেকেরই সংসার। ব্যাংক কিংবা বুথে নগদ টাকার জন্য দেখা দিয়েছে দীর্ঘ লাইন। বাজারে বাড়ছে খাদ্যদ্রব্যের দাম। নগদ টাকার অভাবে অনেকেই ব্যাংক বন্ধ করে দিচ্ছে। মাঝরাত থেকে দাঁড়িয়েছিলাম, তবুও খালি হাতেই যেতে হচ্ছে। এদিকে অপুষ্টিজনিত সমস্যা প্রতিনিয়ত বাড়ছে কাবুলের হাসপাতালগুলোতে। বড় সমস্যায় রয়েছে পালিয়ে যাওয়া আফগান সেনাদের পরিবারগুলো। তবে যারা তালেবানের হাতে জীবন দিয়েছে, সেই পরিবারগুলোর পেটের ক্ষুধা যেন আরো অনেক বেশি। আমার স্বামী শহীদ হয়েছেন। আমার সন্তানদের ক্ষুধার জ্বালা আমি সহ্য করতে পারবো না। এই জায়গাতে আমি 25 বছর ধরে বসবাস করছি। এখন তালেবান আমাদেরকে চলে যেতে বলছে। আফগান সংকট সমাধানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ। তবে আফগান সমস্যা জাতিসংঘ একাই সমাধান করতে পারবে এমনটা মনে করা একটি উদ্ভট পরিকল্পনা, এমনটাই মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিকে আফগানিস্তান থেকে নাগরিকদের সরিয়ে আনার কার্যক্রম ভুলভাবে পরিচালিত হয়েছিল এমন অভিযোগ আসার পর ডাচ পররাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন। মাসুদ রানা, নিউজ 24। সংবাদের এই পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে। আরো খবর নিয়ে ফিরছি একটু পর।
বিরতির পর আবারও স্বাগত। দেখছেন রাতের সংবাদ। জাতীয় দলের বাজে পারফরমেন্সের কারণে আগামী 2 মাসের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে দলের প্রধান কোচ জেমি ডেকে। বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে। সাব যুব এশিয়ান কাপ বাছাই ও শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ থাকবেন তিনি। আপাতত 17 নভেম্বর পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন অস্কার। 2 মাস পর আবারও জেমিডে দলের দায়িত্বে ফিরবেন কিনা এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি বাফুফে। 8 থেকে 17 নভেম্বর শ্রীলঙ্কায় 4 জাতীয় টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিঙ্গার আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিৎ দাস রূপু। আজকে আমাদের কমিটি মিটিংয়ে আলোচনা হয়েছে এবং আলোচনা শেষে আমাদের সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি আগামী 2 মাসের জন্য 3টি টুর্নামেন্টের জন্য আমরা আমাদের ন্যাশনাল টিমের কোচ জেমি ডেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছি। সে এই 3টে দায়িত্ব সে পালন করবে না এবং আমরা ইন্টারিম অ্যারেঞ্জমেন্টে আমাদের এই ন্যাশনাল টিমের কোচিংয়ের দায়িত্ব দিচ্ছি। আমরা বসুন্ধরার কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। আমি এখনো বসুন্ধরা কিংসের কোচ। সোমবার ঢাকা আবাহনীর বিপক্ষে ম্যাচ রয়েছে, সেটা ঘিরেই এখন আমার সব ভাবনা। এরপরে সব বিষয় নিয়ে কথা বলা যাবে। সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ালো আফগানিস্তান অনূর্ধ্ব 19 দল। চতুর্থ ওয়ানডেতে টাইগার যুবাদের 19 রানে হারিয়েছে আফগানরা। এদিন টস জিতে সাবধানী শুরু করে আফগান ব্যাটসম্যানরা। বিলাল আহমেদের 60 রান আর সুলাইমান আরাবজাইয়ের ব্যাটে ভর করে 8 উইকেট হারিয়ে 210 রান তোলে তারা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছতে পারেনি বাংলাদেশ। 34 বল বাকি থাকতেই 191 রানে থেমে যায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ আগামী রোববার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় রথ অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেলকে 1-0 গোলে হারিয়েছে বর্তমান লিগ শিরোপা চ্যাম্পিয়নরা। দলের হয়ে একমাত্র জয় সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান খেলোয়াড় রবিনিও। বিস্তারিত রিপোর্টে। শিরোপা নির্ধারণ হয়ে গেছে অনেক আগেই, তাতে কি নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ রাসেলকে 1-0 গোলে হারিয়েছে অস্কার ব্রুজনের দল। প্রথমার্ধ গোল শূন্যভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে 1 গোল আদায় করে নেয় কিংস বাহিনী। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টাক্রমে চলতে থাকে খেলা, তবে নিখুঁত ফিনিশিং এর অভাবটা ভোগাচ্ছিল কিংসদের। ম্যাচের 36 মিনিটে সবথেকে সহজ সুযোগ পায় কিংসলে। অনেকটা ফাঁকা জাল পেয়েও বল জড়াতে পারেনি বাংলাদেশি নাগরিকত্ব পাওয়া এই প্লেয়ার। তবে ঠিক তার 2 মিনিট পরেই কিংসের গোলমুখে দারুণ এক শট নেন শেখ রাসেলের রুমন। তবে ভাগ্য সহায় না হওয়ায় বল ফিরে আসে বার পোস্টে লেগে। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়ায় বসুন্ধরা কিংস। ম্যাচের 79 মিনিটে এসে একমাত্র গোলের দেখা পাওয়া যায়। ডি বক্সে শেখ রাসেলের এক প্লেয়ারের হাতে বল লাগলে পেনাল্টি পায় কিংস। রবিনিও জাল খুঁজে পেলে জয়সূচক গোল পায় বসুন্ধরা কিংস। এই জয়ে 23 ম্যাচ শেষে 64 পয়েন্ট পেল বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। আগামী সোমবার লিগের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে বাংলার কিংসরা। আলমগীর সরকার বললেন যে গালিব ইবনে রিয়াজ, নিউজ 24। নিউজ 24 রাত 10টার সংবাদ আয়োজন এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।